রাজনৈতিক শিষ্টাচার বলে একটা কথা আছে। এটা আমরা বিপ্লব পরবর্তী সময় বা অভ্যুত্থান পরবর্তী সময় বলে আমাদের অনেকের মনে হচ্ছে কি যে অনেক কিছু মেনটেন না করলেও চলে। মানে অনেক ব্যাপার আছে যেগুলো আগে করা হতো, এখন আর করার দরকার নেই। এখন একটু গায়ের জোর দেখালাম, এইখানে একটা খ্যাপাটে কথা বলে ফেললাম, ওইখানে একটা পোস্ট দিয়ে ফেললাম, এই জিনিসগুলা হয়। অভ্যুত্থানের সময় যেটা হয় সেটা হচ্ছে গণ অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, এখানে একটা জিনিস কমন থাকে যে ওই সময়টাতে আপনাকে সবকিছু ভাঙতে হবে। আপনার গলার মধ্যেই থাকবে এমন কথা যে সবকিছু ভেঙে চুরমার করে দিব, একদম ধ্বংস করে দিব সবকিছু। এটাই তখন ট্রেন্ড, এটাই তখন কোর, যেটা আপনাকে করে যাইতে হবে। কিন্তু আপনি যখন রাজনীতি মাঠে আসছেন তখন ওই দুইটা জিনিস আলাদা। তো শিষ্টাচারের কথাটা জেন জি বলেন, যেটার মধ্যে আমি অলমোস্ট পড়ি, যে কারণে আমার আচরণের অনেক কিছু আপনি দেখবেন যে জেন জির সাথে কিছুটা হলেও মেলে। এ কারণে আমি ওদেরকে আমি বুঝি, আমি ওদের যেরকমটা বুঝি ওরা আমাকে সেরকমটা কিছুটা হলেও বোঝে, যে কারণে আমার অ্যাগ্রেসিভনেসকে অনেক ক্ষমা সুন্দর চোখে দেখা হয়, যেটা আসলে 90 সালের যে কোনো আমলে, 90 সালে বলেন, 80 সালে বলেন, 70 সালে বলেন, একজন মেইন স্ট্রিম রাইটার হয়ে যদি আমি আমার অ্যাগ্রেসিভনেস দেখাতাম তাহলে তখন খুবই প্রবলেম হয়ে যেত। এখন যেটা হয় না, কারণ জেনারেশনটা এরকম। কিন্তু আমার পয়েন্ট হচ্ছে যে রাজনৈতিক শিষ্টাচার এখনো একটা বড় জিনিস যেটা আপনাকে ধারণ করতে হবে। এটার মধ্যে বিনয় থাকতেও পারে, নাও থাকতে পারে। এমন কিছু না যে বিনয়ী হইতে হবে, অনেক নরম গলায় কথা বলতে হবে, সোহেল তাজের মতন হুমকিটা দিলেও এমন ভাবে দিতে হবে যেন খুবই মোলায়েম কোনো একটা পালকের আদর, যে কারণে কেউ বার্তায় দিবে না। এটা আমি বলছি না, কিন্তু শিষ্টাচারের মধ্যে কিছু ঘটনা থাকে যেগুলো আসলে আমাদেরকে খুবই রিলিজিয়াসলি মেনটেন করতে হয়। এখানে আসে আদর্শের ব্যাপারটা। এই যে এতদিন ধরে পাখি পড়ানোর চেষ্টা করি, মাঝে মধ্যে আমি বলি যে আদর্শ নাই কেন। আদর্শের ব্যাপারটা কিরকম, যে ডেমোক্রেটরা আছে আমেরিকায়, তো ডেমোক্রেটরা অনেক কিছু করতে পারে না, তো ওদের উপরে জনগণ অনেক বিরক্ত থাকে যে তোরা এগুলো পারস না কেন, রিপাবলিকানরা এসে পারে, তোরা পারস না কেন। বা অনেকেই বিরক্ত থাকে যে ডেমোক্রেটরা কাজের কাজ করতে পারে না। এখন সমস্যা হচ্ছে যে রিপাবলিকানরা এসে বলতে পারে একটা খুবই কনজারভেটিভ কথা, জোর গলায় বলতে পারে। কেউ যদি শোনে তাও সে ওটা করেই ছাড়বে, কেউ যদি না শোনে তাও সে ওটা করেই ছাড়বে। ডেমোক্রেটরা যখন কোনো একটা লিবারেল কথা বলে তখন তাদেরকে সবার দিকে তাকায় থাকতে হয় যে আপনারা কি আমাদের সাথে একমত। যদি একমত না হয় তারা ওটাকে পুশ করতে পারে না, তাদেরকে মেনে নিতে হয় যে ঠিক আছে, এটা যেহেতু মানুষ একমত হচ্ছে না, আমাদের এটাকে ছেড়ে দিতে হবে। কিন্তু রিপাবলিকানদেরকে দেখেন, আসলো এসে বললো কি অ্যাবর্শন থাকবে। কেন থাকবে? ওরা মুখে অনেক ইনিয়ে বিনিয়ে কথা বলে, কিন্তু আসল কারণটা হচ্ছে বাইবেল, ধর্মীয় কুসংস্কার। তো ধর্মীয় কুসংস্কার অনুযায়ী তারা মনে করে খুবই খারাপ কাজ, গুনার কাজ করা যাবে না। এটা আসল কথা। ওরা তেনা পেঁচায় পুচে অনেক কিছু বলবে, প্রাণ রাখবো, প্রাণ থাকবে না, প্রাণ আছে কি নাই, মেডিকেল সায়েন্স যা বলে প্রাণ সম্পর্কে ওইটা ওরা পাত্তা দেয় না। ওরা বাইবেলে যেহেতু বলা আছে নিষেধ, ওরা ওটা করেই ছাড়বে। এখন যদি আপনি বলেন যে না আমার তো যুক্তি আপনার থেকে বেটার, ও ওটা শুনবে না, কিন্তু ওটা করেই ছাড়বে, ওর মতো যুক্তি নিয়ে আসবে। তো এইখানে রাজনৈতিক শিষ্টাচারটা আসে। তাই বলে কি রিপাবলিকানরা শিষ্টাচার বহির্ভূত কাজ করতেছে? করতেছে না। কিন্তু ও ও ম্যান্ডেটই দিচ্ছে যে আমি কনজারভেটিভ জিনিসগুলোকে, ভ্যালুস গুলাকে আমি ধারণ করব, ও ওটা করতেছে। এখন যে জিনিসটা ধরেন গণভবনে হামলা করা হলো, তারপরে লুটপাট করলো, নারীর প্রতি অবমাননাকর অনেক কাজ করা হয়েছে, তখন আপনি খেয়াল করে দেখবেন যে আমি প্রচন্ড রকমের ওই সময়টাতে ফলো করছিলাম সবকিছুকে, অনেক কথা বলছি, অনেকের অনেক বিরাগ ভাজন হয়েছি, অনেকের অনেক ভালোবাসার মানুষ হয়ে গেছি। কিন্তু একটা কাজ আমি কখনো করি নাই, যে জিনিসগুলো রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত সেই জিনিস আমি কখনো প্রমোট করি নাই। তার মধ্যে একটা হচ্ছে যে নারীর প্রতি অবমাননাকর কাজ হয়েছে না গণভবনে, আপনারা তো জানেন যে যেসব কাজ কারবার করেছে আমাদের মুমিন ভাইরা। তারপরে আরো অনেক কাজ করা হয়েছে, বঙ্গবন্ধুর প্রতিকৃতির সাথে অসম্মান দেখানোর জন্য অনেক কিছু করা হয়েছে। আওয়ামী লীগের মানুষজনকে নিয়ে অনেক ধরনের কথা বলা হয়েছে। আওয়ামী লীগের যখন ছাত্রলীগের নেত্রী যারা, তাদের সাথে যখন একটা কাউন্টার ফাইট হচ্ছিল তখন অনেক ধরনের কথা বলা হয়েছে। কোনো সময় দেখেছেন যে ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমি এসব নেত্রীকে নিয়ে
কোনো একটা সেক্সিস্ট আলোচনা করছি, কারণ ওইটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ। এখন কিছু নতুন ঘটনা দেখছি যে উমামা বা এরকম যারা নারী নেত্রী আছে, জানা পাতে বলেন অথবা আমাদের অভ্যুত্থানের সময়কার যারা অ্যাক্টিভ ছিলেন, তাদেরকে নিয়ে যারা আওয়ামী লীগের নেতা বলবো না, সমর্থক বট বাহিনী বিশেষ করে, তারা যাচ্ছেতা ভাষায় কথাবার্তা বলেন এবং তারা মনে করেন যে যেহেতু ছাত্রলীগের নেতৃত্বের সাথে এরকম করা হয়েছে অথবা শেখ হাসিনাকে নিয়ে এরকম করা হয়েছে, যেহেতু তিনি একজন নারী ছিলেন, তাই তাদের এই কাজটা করা জায়েজ হয়ে যাচ্ছে, অথবা এই কাজটা করাটা রাজনৈতিক শিষ্টাচারের ভেতরেই পড়ছে, কারণ ওরা করলে আমরা কেন করব না, আমরা ইকুয়ালি ব্যাড হব বা ইকুয়ালি ওয়ার্স হব। অথবা আরেকজন মাঝে মাঝে এই ধরনের কমেন্ট দেখি, যেটা খুবই ফাত্রা কথা, এই কথাগুলা বলে শুধু শুধু জনবিচ্ছিন্ন হবেন না যে আমরা এখন যুদ্ধে আছি, যুদ্ধে সবকিছু জায়েজ। আপনারা এখন যুদ্ধে নাই, যুদ্ধ দেখতে চান? আমি আশা করি যে আমাদের কপাল এতটাই খারাপ হয়ে যাবে না আমাদের যে যুদ্ধটা আসলে দেখতে হবে, কিন্তু আপনারা এই মুহূর্তে যুদ্ধে নাই, একটা পলিটিক্যাল ক্রাইসিসের মধ্যে আছেন। এবং পলিটিক্যাল ক্রাইসিসকে যদি যুদ্ধ বলেন, তাহলে আসল যুদ্ধের সময় কি করবেন? আসল যুদ্ধের সময় আমি একটা জিনিস খেয়াল করছি যে যখন সত্যিকারের বিপদ আসে বা সত্যিকারের একটা যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়, তখন যেসব মানুষজনকে দেখবেন যে খুবই তাফালিং করে বেড়াচ্ছে, অনেক কথাবার্তা বলে বেড়াচ্ছে, অনেক অনেক ধরনের বিশাল বিশাল কথা, একে ধর্ষণ করে দিবে, ওকে দুই টুকরা করে দিবে, তাকে ভর্তা করে ফেলবে, তাকে মানে অমুককে গায়েব করে দিবে, এসব কথাবার্তা যারা বলে, সত্যিকারের যুদ্ধে দেখবেন যে তাদের কন্ট্রিবিউশন খুবই কম। এখানে সবসময় যত গর্জে তত বর্ষে না, এই কথাটা সবসময় হয়তো প্রযোজ্য না, এখানকার সাইকোলজি নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাতে পারবো, বাট দেখবেন যে কন্ট্রিবিউশন কম। কারণ যে ভায়োলেন্ট হইতে পারে এবং দরকারের সময় জাস্ট রিজনে যারা ভায়োলেন্ট হইতে পারে, তারা শান্তির সময় ওইটাকে যুদ্ধ লেভেল দেয় না, কারণ সে জানে যে যুদ্ধ কি জিনিস এবং যুদ্ধ হইলে সে দেখাবে যে যুদ্ধ কি জিনিস। কিন্তু আওয়ামী লীগের পক্ষে যারা বট বাহিনী বলেন, তারা যদি আপনি, যারা আপনাদেরকে হারিয়ে দিয়েছে, যারা আপনাদেরকে রাজনৈতিকভাবে পরাজিত করেছে, তাদেরকে নিয়ে যদি আপনি এমন কথা বলেন যে কথাটা শুধুমাত্র বলা যায় হেফাজতের একজন নেতার মুখে শোভা পায়, অথবা যারা এরকম তৌহিদি জনতা এদের মুখে শোভা পায়, এরা দেখবেন যে নারীকে উদ্দেশ্য করে এই ধরনের কথাবার্তা বলছে, অথবা প্রতিপক্ষকে উদ্দেশ্য করে তাদের কথাবার্তাগুলো দেখবেন। এই জিনিসগুলো কিন্তু আওয়ামী লীগ করতে পারে না, যেমনটা ডেমোক্রেটরা করতে পারে না। আপনি বলতে পারেন তাহলে আমরা হারবো, হয়তো হারবেন একবার, এরকম কাজ কারবার করলে, এরকম কথাবার্তা বললে আপনারা হারবেন আজীবন, আজীবন মেয়াদে হারবেন। কিন্তু আমার মনে হয় যে রাজনৈতিক শিষ্টাচারের কথাটা আমি অন্য একটা কারণে বলতে চেয়েছিলাম, কথাবার্তা ড্রিফট করে এখানে চলে আসছে। বাট আমার একটা ধারণা হচ্ছে যে 2025 সালে না হোক, 2026 সালে না হোক, 2030 সালে হোক, অথবা 35 সালে হোক, আমাকে অথবা আমার মতো যারা আছে তাদেরকে একটা স্ট্যান্ড নিতে হবে। একটা কি বলবো, স্ট্যান্ডও বলবো না আমি পুরোপুরি, তাদেরকে একটা কারণে বাংলাদেশের প্রয়োজন হইতে পারে। ইতিহাসের পাতায় লেখার জন্য হয়তো হবে না, কারণ কেউ জানবে না, কিন্তু যারা রাজনৈতিক শিষ্টাচারের ভেতরে থাকতে জানে, তারা ভিন্ন ভিন্ন মতের সাথে কোঅর্ডিনেট করতে পারে। যেমন উদাহরণ দিয়ে যদি আমি বলি, আওয়ামী লীগের অনেকের সাথে আমি কানেক্টেড হইতে পারবো, এরকম কানেকশন আমার আছে। আমি কিন্তু কারোর সাথে নিজে থেকে যে পরিচিত হই নাই, মানে 2020 সালে কথা বলছি, এখনকার কানেকশন তো আসার কোনো প্রশ্নই আসে না, এখন তো আমার আইডি নতুন। 2020 সালে 19 সালে বা 21 সালে যেটা হয়েছে যে আমার কাছে বিভিন্ন সময়ে আওয়ামী লীগের বিভিন্ন মানুষজন রিকোয়েস্ট পাঠিয়েছেন, ফ্রেন্ড রিকোয়েস্ট, তাদেরকে আমি অ্যাকসেপ্ট করছি, ওরা আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছেন, মানে তারা আমার ব্যাপারে জানেন সামহাউ, রাইট? আমি যারা এখন এই বিপ্লবী সরকার বানাবে কি বানাবে না চিন্তায় মত্ত, জানাপার অনেক নেতা আছে, বা যারা সরাসরি জুলাই আগস্ট অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, তাদের মধ্যে অনেকে আছে যারা আমাকে চেনে। মানে যদি আমি চেষ্টা করি, তাদের সাথে আমি একটা ফোন কল হোক, একটা কনভারসেশন হোক, একটা চ্যাট কনভারসেশন হোক, কিছু একটাতে আমি অ্যাটলিস্ট তাদের সাথে কানেক্টেড হইতে পারবো। যারা বিএনপি পন্থী আছে, তাদের অনেকের সাথে আমি কানেক্টেড হইতে পারবো। ছাত্র দল যদি বলেন, ছাত্রলীগ যদি বলেন, জামাত শিবিরের ভেতরের মানুষজন আমাকে বেশি চেনে, কিন্তু তাদের সাথে একটা
সিট ডাউনে বসাটা আমার জন্য একটু কঠিন, কিন্তু স্টিল আমার ধারণা আমি পারবো। আমি চেষ্টা করি। এই যে যারা আমার নামে কুৎসা রটাচ্ছে অথবা যারা আমাকে দেখতে পায় না 2 দিন, মানে সকালে বিকালে দুপুরে গালি দেয়, আমি চেষ্টা করলে হয়তো এটা জুম মিটিং এ তাদের সাথে বসতে পারবো। যারা এক্সট্রিমলি উগ্রবাদী লোকজন, তাদের হয়তো আমি সবাইকে আমার সাথে বসানোর টার্মে নিয়ে আসতে পারবো না, কিন্তু তাদের কারো কারোর সাথে আমি টকিং টার্মে চাইতে পারবো। এবং এটার কারণ হচ্ছে যে একটা রাজনৈতিক শিষ্টাচারের ব্যাপার আছে। যারা আমার রাজনৈতিক প্রতিপক্ষ তারা জানে যে আমি তাদেরকে একটা ফেয়ার শট দিব। অর্থাৎ আপনি আমাকে খুন করার চেষ্টা করছেন, কিন্তু যদি আমার হাতে আপনি মরেন তাহলে এটা আপনি নিশ্চিত থাকতে পারেন দুইজনই আমরা জেগে থাকবো এবং সোবার থাকবো। আমরা দুইজন থাকবো ফেস টু ফেস এবং আমাদের দুইজনের হাতেই অস্ত্র থাকবে। আপনাকে আমি পিছন থেকে গুলি করব না, আপনাকে আমি অস্ত্র ছাড়া গুলি করব না, আপনাকে আমি আনফেয়ারলি বধ করব না। এটা হচ্ছে রাজনৈতিক শিষ্টাচার। কারণ আমি এই জিনিসগুলো প্রচার করি, আমি এটা মেনটেন করার চেষ্টা করি। আমার ফ্রেন্ড লিস্টের মধ্যে আমার মত পার্থক্যের লোকজন আছে। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, মানে ইসলামিস্টদের কথা বলেন, লেফট পন্থী যারা তাদের কথা বলেন, কেউ তো আসলে আমি যে ধরনের রাজনৈতিক মতাদর্শ ধারণ করি তারা তো কেউ আমার মতাদর্শ ধারণ করে না। কিন্তু তাদের সাথে কথা বলার মতন একটা জায়গাতে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে রাজনৈতিক শিষ্টাচার ধারণ করা এবং বজায় রাখা। ভদ্রভাষী হইতে হবে না, কিন্তু অ্যাটলিস্ট তারা জানে যে আমি যে আদর্শ হোল্ড করি সেটার জন্য আমি ফাইট করতে রাজি আছি। এই ধরনের মানুষজনের সাথে আশা করি বাকিরা কথা বলতে রাজি হবে। 2025 সালে হয়তো হবে না, 30 সালে হয়তো হবে, এবং ভবিষ্যতে এরকম একটা বাংলাদেশ আসতে পারে যেখানে এই ধরনের মানুষজন দরকার বেশি বেশি, যাদের সাথে সমস্ত ধরনের মতাদর্শের লোকজন অ্যাটলিস্ট একটা টকিং টার্মসে আসতে পারে। এই জন্য বর্তমান আওয়ামী লীগের বট বাহিনী বলেন অথবা যারা অলরেডি ক্ষমতায় চলে যাচ্ছে বিএনপি বলেন, সবাইকে এই জিনিসটা বুঝতে হবে যে এই শিষ্টাচারটা ধারণ করা দরকার। কারণ ঐক্য বলতে আমরা এটা বুঝি না যে সবাই মিলে গলায় গলায় রা করে এক কথা বলবো কারণ আওয়ামী লীগ চলে আসবে এই ভয়ে। জি না, ঐক্য হচ্ছে ওই জায়গাটায় যখন সবাই জানে যে সবার মত পার্থক্য আছে, কিন্তু সবাই সবার সাথে কথা বলতে বসতে পারে। আপনারা যদি এই ধরনের আচরণ করেন যেখানে আসলে আপনারা শিষ্টাচার বহির্ভূত কাজ করতেছেন, হ্যাঁ মানে ব্রুটাল হন, গালি দেন, খারাপ কথা বলেন, মানে যাই চাতাই করেন, কিন্তু আপনি এমন একটা কাজ করতে পারেন না আওয়ামী লীগের সদস্য হয়ে যেটা ইসলামিস্টরা করবে। আবার আপনি ইসলামিস্ট হয়ে এমন কিছু করতে পারেন না হয়তো যেটা আওয়ামী লীগ করবে। তো এই জিনিসগুলা মেনটেন করছে না কেন মানুষ? এটা কেন আলাদা করে পয়েন্ট আউট করতে হবে যে উমা ফাতেমাকে এইসব কথা বলা যাবে না? হইতে পারে সে আপনার রাজনৈতিক প্রতিপক্ষ, কিন্তু আপনি এমন কথা বলতে পারেন না যেটা ইসলামিস্টরা বলবে। তাহলে আমি আওয়ামী লীগের জন্য কেন ভোট দিব? আমি ইসলামিস্টকে ভোট দিই। দুইজন যখন একই রকম কথা বলে, দুই পক্ষ যখন একই রকম আচরণ করে, তাহলে আর কি, মানে যাহাই রাম তাহাই শাম। এইটা তো খুবই হতাশাজনক আর কি। তো আপনারা অনেকে দেখে থাকবেন এবং রাজনৈতিক শিষ্টাচার নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে প্লিজ জানাবেন, কারণ এই বিষয়ে আমাদের বিস্তারিত আলোচনা করতে হবে। আশা করি কোনো একজন অতিথিকে সাথে আমরা এই আলোচনা করতে পারবো। তবে আজকের মতন বিদায়।